বলে না যে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, কিন্তু গত 2 দিনে আমি যা দেখলাম তাতে আমার মনে হয় যে ঘটনা তো ঘটাতে হয় না, ঘটনা নিজেদের মধ্যে থেকে ঘটে যায়। এই লুটের সাথে আমরা কিভাবে টিকবো? এই লুটের রাজনীতি কে করবে? কে কিভাবে সম্ভব? রাজনীতি তো হারাই যাবে এখান থেকে। বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের কাছে তাদের নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। আগামী একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রার্থী হবে, ভোট হবে, এটা দাঁড়ায় তারা ফ্যাসিস্টকে অপসারণ করতে চেয়েছে। আমরা কি শুনে আসছি? 10টা হুন্ডা, 20টা গুন্ডা, আর হলো কয়টা একটা মার্কা, এই তো রাজনীতি। তো এই রাজনীতি নিয়ে আর কারি টাকা, এই জনগণকে এইভাবে বোকা বানিয়ে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাজার বছর ধরে রাজনীতির ক্ষমতায়ন প্র্যাকটিস করবে, এটা তো হতে পারবে না। একদিন ভোট দেওয়ার মধ্য দিয়ে যে গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশে হচ্ছে, শুধুমাত্র ভোট দিয়ে একদিন আপনি ক্ষমতা দিয়ে দেবো আপনার হাতে, আর আপনি 5 বছর পর্যন্ত সেই ক্ষমতা প্র্যাকটিস করবেন, আর আমি দাস হয়ে থাকবো। কতবার আমাকে রক্ত দিতে হবে? 90-তে আপনি রক্ত দিলেন, 96-তে দিলেন, আপনি জুলাইতে এইভাবে রক্ত দিলেন। এত রক্ত দেওয়ার পরে আপনাকে আবার পুরনো পদ্ধতিতে ফিরতে হবে, শেখ হাসিনার শেখানো পথে আপনাকে হাঁটতে হবে, সেটি জনগণ প্রত্যাশা করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, রাজনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকেও এর ব্যতিক্রমে আলোচনা করতে চাই। আজকে আলোচনার বিষয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠক এবং আগামী নির্বাচন। আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাপাশে আছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। এরপরেই আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। মূলত আজকে আমরা আলোচনা করতে চাই ঐক্যমত্য কমিশনের বৈঠক এবং আগামী নির্বাচন নিয়ে। আপনারা জানেন গত বৃহস্পতিবার থেকে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরু করেছে। জেএসডি, এলডিপি সহ আপনাদের সাথে এখনো সম্ভবত বৈঠক হয়নি। এলডিপি, খেলাফত মজলিস সহ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন যে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি সম্ভব। আসলে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আপনার মতামত কি? শুরু করতে চাই শহীদউদ্দিন মাহমুদ স্বপন আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে, নীলুফার আপা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ঐক্যমত্য কমিশন নিয়েও কাজ যেটি হচ্ছে সেটি তো আপনারা জেনেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে কতগুলো কোশ্চেনিয়ার দেওয়া হয়েছে। 36টা দলের ভেতর আমরা যতটুকু জানি, আমাদের দলও সেটি আমরা পেয়েছি এবং আমাদের দলের পক্ষ থেকে সেটি যেটি তারা যা চেয়েছেন সেই মতামতটা আমরা তাদেরকে দিয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এর ভেতরে হয়তো দিয়ে ফেলবে। এরপরে তাদের যে বৈঠকটি শুরু হওয়ার কথা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ঈদের পরে আমরা সেটা শুরু করব। সেটি আপনি জানেন যে প্রশ্নমালাগুলো তারা দিয়েছে সেখানে আপনার একমত হওয়া, দ্বিমত হওয়া এবং আংশিক একমত হওয়া। আপনি একমত দ্বিমত হলে তো হতেই পারেন, আবার আংশিক যদি একমত হন সেক্ষেত্রে মন্তব্য লেখার জায়গা আছে। এই যে প্রস্তাবনাগুলো আছে, সংবিধান সংস্কার থেকে শুরু করে 6টি কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো উপরে কোন কোন বিষয়ে আমরা একমত সে বিষয়ে আমাদের যেভাবে উত্তর দেওয়ার কথা সেটা আমরা দিয়েছি এবং রাজনৈতিক দলগুলো সেভাবে দিবেন। দ্বিতীয় অংশ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমার কাছে মনে হয় যে 6টি অপশন আছে, সেখানে এই সংস্কারগুলো বাস্তবায়ন কীভাবে করবেন। 2টি পার্ট, একটি হচ্ছে যে কী বিষয়ে আপনি ঐক্যমত হচ্ছেন, আরেকটি হচ্ছে কীভাবে বাস্তবায়ন। 2টি বিষয়ে আপনার মতামত চেয়েছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছেন যে কোন কোন বিষয়ে আপনারা একমত হচ্ছেন এবং কোন কোন বিষয়ে দ্বিমত হচ্ছেন এবং কোন পদ্ধতিতে এটি বাস্তবায়ন চাচ্ছেন, কোন পদ্ধতি চাচ্ছেন না, সে বিষয়ে তারা এটা পাবলিক করে দেবেন। অর্থাৎ আমার দল যে কথাগুলো বলছি, যেটা আপনি জানেন না, সেটি ঐক্যমত্য কমিশনের জনগণকে জানিয়ে দেবেন। আবার ঐক্যমত্য কমিশন থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যেখানে যেখানে ঐক্যমত্য হবে, যেটুকুতে ঐক্যমত্য হবে, যে পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ঐক্যমত্য হবে, সেটুকুই করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এর পরবর্তী কাজটা তাদের নয়। অর্থাৎ সংস্কার হওয়া না হওয়ার পুরো দায়িত্বটা অন্তর্বর্তী সরকার নিচ্ছে না, এটা রাজনৈতিক দলগুলো ছেড়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর দায়িত্বের জায়গাটা অত্যন্ত আরও বেশি দাঁড়িয়েছে। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো এসছে তার ভিতরে আউট অফ কত জানি না, আমরা 166টি স্প্রেডশিটে 166টি সংস্কার প্রস্তাব, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা 121টিতে একমত হয়েছি,
27টিতে দ্বিমত করেছি, বোধহয় 21টিতে আংশিক একমত করেছি, এবং যেগুলো আমরা মন্তব্য দিয়েছি। মোটা দাগে 100-র উপরে প্রত্যেকটা রাজনৈতিক দলে এই আইন বিধিবিধানগত বিষয়গুলো নিয়ে একমত হয়েছে। তো এই যে সমস্ত বিষয়ে আপনি একমত হবেন সেগুলার রিফর্মস অফ চার্টার তৈরি করবার বিষয় বা জাতীয় সনদ তৈরি করবার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার যে আলোচনাটি করছে, এর মধ্যে একটা জাতীয় সনদ তৈরি হবে। এটি একটি পর্ব। এই জাতীয় সনদটা কীভাবে তৈরি হবে? আপনি, আমি, আমরা সকলে মিলি যে জায়গাটাতে একমত হবো সেগুলো মিলেই হবে। যেগুলোতে একমত হবো না সেগুলো থাকবে, কিন্তু সেগুলো নিয়ে জাতীয় সনদ তৈরি হবে। এই অংশটা পরবর্তীতে রাজনৈতিক সরকার কিভাবে বাস্তবায়ন করবে এই মতগুলো আছে সে বিষয়। যেগুলো একমত হবে সেগুলো নিয়ে এই সরকার কাজ করবে। এই কাজ করার ক্ষেত্রে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেগুলো আছে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করবার কথা বলা হয়েছে, নির্বাচনের আগে গণভোটের কথা বলা হয়েছে, সংবিধান সংস্কার সবার নির্বাচনের কথা বলা হয়েছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটা বলেছি, যেসব আইন বিধিবিধান সংস্কারের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে সেগুলো করতে পারেন। এগুলা নিয়ে রাজনৈতিক দলগুলোর খুব দ্বিমত হওয়ার কোনো বিষয় থাকবে না। নির্বাচন কমিশনের এই বিধানগুলো চেঞ্জ করা দরকার, জনপ্রশাসন, তারপরে দুদকের, এইসব তো আইনগত বিষয়, এগুলা করতে পারবেন। কিন্তু সংবিধান সংস্কারের প্রশ্ন যেটি আছে, মৌলিক কাঠামোর যে সংস্কারের যে প্রশ্নটি আছে, যেখানে অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে আসছে, উচ্চকক্ষের প্রস্তাবনা আছে, সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা আছে, আপনার 70 অনুচ্ছেদের রিফর্মের কথা আছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাবনা আছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন আছে, প্রদেশের প্রশ্ন আছে। এই জাতীয় প্রশ্নে যদি আমরা ঐক্যমত্য তৈরি করতে পারি, সেই ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হলে আমাদেরকে শুধু আগামী পার্লামেন্টের মধ্য দিয়ে এই সংস্কারগুলো সম্ভব বলেই আমার দল মনে করে না। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি এটি বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট দরকার। একটি পার্লামেন্ট নির্বাচন হয়, একটি দল ক্ষমতায়ন হয়, সেই দল কাস্টিং ভোটে 40% হাইয়েস্ট ভোট আমরা দেখেছি, অর্থাৎ 60%। এক ধরনের আমাদের ডেমোক্রেসিতে এখন সংখ্যালঘুষ্ঠের শাসন চলে, যারা সরকার গঠন করে অধিকাংশ ভোটের প্রতিনিধিত্ব তারা করে না, কিন্তু পার্লামেন্টারি পলিটিক্সে বা গণতন্ত্রের এটাই নিয়ম, এরাই করবে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে সংবিধানের এই সংস্কারগুলোর প্রশ্নে বৃহত্তর জনগোষ্ঠীর পুরা জাতির মনোযোগের বিষয় আছে। সেই মনোযোগের প্রশ্নে এই সংস্কারগুলা করবার ক্ষেত্রে আমরা গণভোটের প্রস্তাব করেছি। জি, ধন্যবাদ। শেষ করছি, যেই বিষয়গুলোতে আমরা একমত হব, সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রশ্নে যেগুলোতে একমত হব, গণভোট দিয়ে পুরা জাতির ম্যান্ডেট দিতে চাই, নেক্সট পার্লামেন্ট সেটা অ্যাড্রেস করবে। এটি যদি ঐক্যমত্য তৈরি না হয়, সংবিধান সংস্কার সভা এবং নেক্সট পার্লামেন্ট ইলেকশন একসাথে চেয়েছি। একটা নির্বাচনে হবে, সেটি সংসদ হিসাবেও কাজ করবে, বিফোর এটা সংসদ হিসেবে কাজ করবার আগে 90 দিন বা 120 দিন সংস্কার সভা হিসাবে কাজ করবে, যে রিফর্মসগুলার আমরা জাতীয় সনদ যেটি তৈরি করব সেটাকে এন্ডোর্স করবার জন্য। আমরা মনে করছি এতে কোনো সাংঘর্ষিক বিষয় দাঁড়াবে না। আমরা মনে করছি এতে আগামী পার্লামেন্ট যে এই ক্ষেত্রে সবটা করার জন্য যথেষ্ট পরিমাণ ক্ষমতাবান নয়, অথবা টেকসই হয় না, অথবা আগামী দিনে আদালত কর্তৃক কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এইসব বিবেচনায় সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, আমরাও আলোচনা করে দেখেছি, এই পদ্ধতিতে যদি আমরা সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো করতে পারি তাহলে নির্বাচনটা নিয়েও সংশয় থাকে না, এবং আমাদের যে সংস্কারগুলো নিয়েও যে সমস্ত সংশয়, দ্বিধা, বিশ্বাস, অবিশ্বাস, আস্থা, অনাস্থার কিছু জায়গা তো আছেই, বলা বলি হচ্ছে, সেই জায়গায় আর কোনো ব্যত্যয়গুলা ঘটে না। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কাজগুলো যদি আমরা করতে পারি, এবং সেটাই হবে আমাদের জন্য ভালো ভবিষ্যৎ। এই ক্ষেত্রে বাংলাদেশের প্রধান জনসম্পৃক্ত বা জনগণের সমর্থন পুষ্ট যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি আজকে ওনাদের মহাসচিব ফখরুল সাহেব বলেছেন যে সংস্কার সনদ তৈরি করবার আহ্বান জানিয়েছেন,
এটি সকলের দাবি, বিএনপিরও সরকারের দাবি, আমাদেরও দাবি, সকলের দাবি। এই ক্ষেত্রে বিএনপি যেই মতামতের ভিন্নতার জায়গা যেগুলো আছে, বড় দল হিসাবে, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এই বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসবার ক্ষেত্রে শুধু সরকার নয়, বাইরেও রাজনৈতিক পরিমণ্ডলে আমরা যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি 31 দফার ভিত্তিতে, তাদের ভিতরেও যদি এই প্রায়োগিক বিষয়ে কোনো ভিন্নতা থেকে থাকে, সেই বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসবার চেষ্টা বা উদ্যোগী হওয়ার ক্ষেত্রে বিএনপির ভূমিকা আছে বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে নীলুফার চৌধুরী মনি, এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, তাদের যে সংস্কার প্রস্তাব আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কার প্রস্তাবনাগুলো আসলে কতটুকু কার্যকর, এবং এই বৈঠকটি নিয়ে আপনার মূল্যায়ন কি আসলে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, গতকালকে আমাদের নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার। এই যে সংস্কার শেষ হবে সেটা সংস্কার না, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। তো এই যে সংস্কার, যেটা ভাই বললেন যে একটা গণভোট হলে, যদি ভোট হয়, গণভোট হয়, তাহলে তো লেন্দি একটা প্রসেসের মধ্যে ঢুকে গেল। তো লেন্দি প্রসেসের তো দরকার নাই। যদি সংসদটাই আপনার নির্বাচনটা দিয়ে দেয়, নির্বাচিতরাই কিন্তু এটা করবে। গণভোটের অনেকেই কিন্তু এটা জানবে না, এটা সম্পর্কে আইডিয়া থাকবে না। এমনিতেই আমরা যারা একসময় সংসদে ছিলাম, 2 কলম লেখাপড়া করার চেষ্টা করেছি সংসদে গিয়ে, অনেক বিল আমরা বুঝতাম না, অনেক বিল অনেক কঠিন করে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলাকে কঠিন করে ধরে নেওয়া হতো, বলা হতো, লেখাটা হতো সহজভাবে লেখা না, সাধারণ মানুষের যাতে ব্রেনের মধ্যে না ঢুকে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, এত পড়ালেখা করে কি হলো যদি এই 2 কলম লাইন দিয়ে না বুঝি, লাইনটাকে কেমন ইনিয়ে বিনিয়ে বলা হতো। তো সেই জায়গায় আমরা সাধারণের কাছে এই সংবিধানগুলো ওইভাবে গ্রহণযোগ্যতা পায় না। সাধারণ যে গণভোট দিবে, গণভোট আমি বুঝেই না। আমি আমার কথা বললাম, আমি 2-4টা ডিগ্রি নিয়ে তারপরে কিন্তু আমি গেছি, এবং আমি স্টাডি করে চেষ্টা করছি, আমি সংসদে বক্তৃতা দেওয়ার বা চেষ্টা করছি বোঝার। সেইখানে আমি আমার ভাবধারাটা বললাম। তো সাধারণ মানুষ না বুঝে কাকে ভোট দেবে? জনগণ যা বলবে তার উপর। এই হুজুকে বাঙাল হয়ে তো আর কতদিন থাকবে? বাংলাদেশের বয়স এখন প্রায় 55 হতে যাচ্ছে। তো এই হতে যাচ্ছে বাংলাদেশে, আপনার মনে করেন এই গণভোটটা এই মুহূর্তে আমি মনে করি যারা সংসদ সদস্য হবে এবং তাদেরকে এই প্রথমেই ওরিয়েন্টেশনেই বোঝানো দরকার যে তুমি যা পড়বা ওই শুধুমাত্র লাল ফিতার দৌরত্বের মধ্যে এটাকে বেঁধে রেখে, লাল ফিতার আমলারা যেভাবে বেঁধে দিবে ওইভাবে শুধু 1 টাকা খণ্ডন করা হোক আর 1 টাকা যোগ করা হোক, এটার জন্য সংসদ সদস্যরা হাজার যুক্ত হয়েছে বলবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, সাধারণ বুঝুক, জানুক, সহজভাবে সংবিধানটাকে মানুষের দোরগোড়ায় দেওয়া হোক। আপনার ব্রিটেনের সংবিধান 850 মতো প্রথাগত সংবিধান আছে, অলিখিত। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। এই 850 মতো প্রথাগত দিয়ে তারা সারা বিশ্ব চালিয়েছে, এখনো চালাচ্ছে, এখনো তারা বিশ্বের গণতন্ত্রদের মধ্যে ওয়ান অফ দেম। তো সেই জায়গায় বাংলাদেশে এই যে কঠিন অবস্থায়, আপনি দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর তারপরে যেটা সংস্কার হয়ে কি হলো, পিপল রিপাবলিক, ইংলিশটা কিন্তু একই থাকলো, বাংলাটা ওইখানে চেঞ্জ হয়ে গেল। গণপ্রজাতন্ত্রের জায়গায় গণনাগরিক বা জনতান্ত্রিক। এই যে জনতান্ত্রিক, এটা বলতেও কিন্তু এই যে আমারই কিন্তু মুখের মধ্যে আটকে যায়। তো এই যে সাধারণ ইংলিশ অর্থ এক, বাংলা কিন্তু ভিন্নতর হয়ে গেল। তো এই যে এই জায়গাটায় ওই সংবিধানের ওই সেকেন্ড আপনার রিপাবলিক না, সংবিধানটাকে সহজতরভাবে জনগণের সামনে উন্মুক্ত করা দরকার। শব্দগুলোকে সহজ করে দেওয়া, যাতে আমিও যেটা বুঝতে পারি সাধারণ মানুষও তাই বুঝতে পারে। ওই কলা যে বিক্রেতা যদি না বুঝে, তাহলে বেজে তার যে ওইখানে শুল্ক দিচ্ছে, ওইখানে যে সে 2 বার করে কর দিচ্ছে, একবার সে টিন সার্টিফিকেটে কর দিচ্ছে, আরেকবার সে কলা বিক্রেতার ওইখানে যে আরেকবার কর দিচ্ছে, 2 বার তার দিতে হবে না। তো এই জায়গাগুলো সাধারণ জনগণকে বোঝানোর জন্য আমি মনে করি এত রকেট সায়েন্সের দরকার পড়ে না।
এটার জন্য সহজ করে দেওয়া উচিত। এই যে আমি শুনি 1000 পেজ, 2000 পেজ, 10,000 পেজ, 20,000 পেজ, মানুষের এই সময়গুলোকে মানুষ সহজ করে দেওয়া দরকার, সহজ করে দেওয়া দরকার। আমি ক্ষুধার্ত, এক কথায় আমি ক্ষুধার্ত, আমার খাদ্য দরকার। আপনি আমার ভাতই দেন, রুটি দেন, আর যাওই দেন, যেটাই দেন, ওটা হলেই কিন্তু আমার এই বেলা চলবে। তো আমার তো এটা বলার দরকার নেই যে আমাকে সেরাটন দ্বারা কর্তৃক হইতে খাবার আনিয়া খাওয়াইতে হইবে, এটা তো বলার দরকার নাই যে ওই জায়গা থেকেই আমাকে খাইতে হবে। আমি ক্ষুধার্ত, আমাকে 2টা ডিম সিদ্ধ দিলেও আমার চলবে। তো এই সংবিধানটাকে আমরা এইভাবে দেখতে চাই। আমি সাধারণ মানুষের কথা বললাম। আর সংস্কারটাকে আমরা ওইভাবে দেখতে চাই যে সংস্কার চলতে চলতে আপনার সমস্যা হচ্ছে এখানে 3 জন মানুষ, 2 জনের যেটা সমস্যা হচ্ছে এনভায়রনমেন্ট অনুযায়ী 2 জনের সমস্যাটাকে আমরা বড় করে দেখলাম। এটার জন্য কি আছে? আপনার রানিং, আপনার সংসদ আছে, আপনার সংশোধনী আছে, এটার জন্য বিলের সিস্টেম আছে, এটার জন্য আমলাতন্ত্র আছে। সমস্যার তো অসুবিধা নাই। অসুবিধাটা হলো পলিটিক্যাল পার্টিগুলো তাদের ক্ষমতা ধরে রাখার জন্য অনেক সময় নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে, এই পক্ষেটা যেন না নিতে পারে। এই জায়গাটায় আজকে যেমন কথাটা আসছে, আপনি দেখেন বিএনপির 31 ধারাকে আপনি খণ্ডন করেন, আপনি ওইখানে যে কয়টা কথা স্বপন ভাই বললেন 31 ধারার মধ্যে বলেন, আপনি দেখেন ওইখানে আপনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা কিন্তু এই সংবিধানের সংস্কারের অনেক আগের এটা করা। তারপরে আপনার 70 ধারা বলেছেন, 70 ধারা নিয়ে লেখা আছে। তারপরে আপনার সংখ্যানুপাত না উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে লেখা আছে। সংখ্যানুপাত বাংলাদেশে যারা কোনোখানে ভোট পাওয়ার জন্য একটা আসনও পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু সব জায়গায় 2, 4, 5% ভোট আছে, তারা সংখ্যানুপাত চায়। তাদের চেয়ে কম যাদের আছে তারাও কিন্তু চায় না। শুধুমাত্র তারা 2-1টা দল, আমি বলবো 2-1টা দল, আমি তাও বলার জন্য আমি শব্দ বাড়ায় বললাম, শব্দ আমি এটাও বাড়াইতাম না। আপনার তাদের জন্য তো দেশটা চলতে পারে না। দেশ হলো গণতন্ত্রের, দেশ হলো সংখ্যাগরিষ্ঠের। সংখ্যাগরিষ্ঠ যে কথা বলবে সেটাই হবে। যদি 36টা দলকে দাওয়াত দিয়ে থাকে, 36টা দলের 19টা দল যে কথা বলবে ওইটাই ঠিক হবে। 17টা দল যে কথা বলবে ওটা ঠিক হওয়ার কথা না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো আপনার সংস্কার সনদ বিএনপি বলছে যে তৈরি করার জন্য। এটা যদি তৈরি করে সবার জন্য লাভজনক, সবার জন্য লাভজনক। যে হ্যাঁ, তাহলে ফর্মুলা, আপনার ফর্মুলার মধ্যে ফেলে দিলেন আপনি, ওই সনদের মধ্যে যে যাবে ওটাও আরেকটা সংবিধানের মতো হয়ে যাবে। সেটার মধ্যে পড়ে গেলে আপনারা নতুন করে কাউরে ফান্দে ফেলানোর জন্য চিন্তা করা লাগবে না। জি, ধন্যবাদ। আসলে সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনাগুলো বা স্প্রেডশিটে যে 166টি প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে আসলে নির্বাচন একটি সঠিক এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তাবনাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং এই প্রস্তাবনাগুলোর অন্তরালে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিনা আসলে আমি এই আলোচনা যাওয়ার আগে পার্লামেন্টের উচ্চ কক্ষ নিয়ে যে সংবিধান সংস্কার প্রস্তাবনায় আছে, আপনি যেহেতু বললেন যে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রশ্নটি, উনি ওনার দৃষ্টিভঙ্গি, দলীয় দৃষ্টিভঙ্গিতে বলেছেন ওনার মতো করে। আমরা এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করছি। আমরা মনে করি আপার হাউসটি হবে, পার্লামেন্টের উচ্চ কক্ষটি হবে নিম্নকক্ষের এক্সটেনশন নয়। এটি হবে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে, যেটা বিএনপিও আংশিকভাবে এই দাবিটা সমর্থন করে, যে বিশেষায়িত মানুষ যারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অবদান রাখতে পারে, কিন্তু আমাদের গতানুগতিক যে নির্বাচনী ধারা অথবা আমরা যেটা বলবো যে টাকার যে নির্বাচনী ব্যবস্থাপনা, নিম্নকক্ষের 300 আসনের জন্য যে দৌড়াদৌড়িটা আমরা করব, যে টাকার যে ক্ষয় ফুটাবো, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই মানুষগুলো কিন্তু এখানে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই এবং তারা সেখানে যেতেও চায় না। সেই জাতীয় মানুষগুলোকে, একজন কৃষক, একজন শ্রমিক, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান রাখতে পারে, একজন শিক্ষক, বুদ্ধিজীবী, কামার কুমার, তেলের রাজি, যাদেরকে আমরা নাগরিক হিসেবে স্বীকৃতি দিই না, রাষ্ট্রীয় রাজনীতিতে অবদান রাখাতে দূরে থাক, তাদের কোনো অধিকারই আমাদের কাছে স্বীকৃত নয়, সেই মানুষগুলোকে আপনি যদি পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার সুযোগ দেন, সে কী পদ্ধতিতে হবে, কিভাবে হবে, আমাদের একটা প্রস্তাবনা আছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা স্ব কেন্দ্রে সংগঠিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রত্যেকটা পেশার মানুষ সংগঠিত, সেই মানুষগুলোকে তাদের ওই প্রতিষ্ঠান থেকে অদলীয়ভাবে নির্বাচিত করে আপনি পার্লামেন্টের উচ্চকক্ষে নিয়ে আসেন এবং তারা তার স্ব পেশার প্রতিনিধিত্ব করবে এবং পুরো জাতিকে প্রতিনিধিত্ব করবে। এর সাথে নিম্নকক্ষের যেই মাফিয়া এমপি তৈরি করবার গত 15 বছরের যেই শেখ হাসিনা যেটি করেছেন,
যেখানে এমপিদের কোনো কাজ নাই হাত তোলা ছাড়া, সেই কাজে সেই এমপিদের সাথে এই মানুষগুলো তার স্বার্থের সংঘাত হবে। তারা সেখানে কি এই আইন প্রণয়নে, বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রে তারা অবদান রাখবে এবং কখনো কখনো বিরোধী তারা তৈরি করতে পারবে। সেই জন্য আমরা বলছি যে সমস্ত অংশীজনকে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব নিশ্চিত করবার জন্য রাজনৈতিক দলের পাশাপাশি এই সমস্ত সমাজ শক্তি সমূহের প্রতিনিধিদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করতে হবে এবং সেই জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ নিশ্চিত করতে হবে। এটি আমরা বলছি। অন্য অন্য সকল দল বলে এটা এক্সটেনশন, আবার বিএনপি এক্সটেনশন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কথা না বললেও ওনারা বিশেষায়িত মানুষদেরকে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার এক ধরনের দাবি ওনারা উত্থাপন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই কাজটি করছে না। যেই কথাটা বলছেন আপনার নির্বাচন কমিশন, যে আগামী নির্বাচনটি হবার ক্ষেত্রে সবচেয়ে আমার কাছে মানে আশাহত হয়েছি নির্বাচন সংস্কার কমিশনের মতামত নিয়ে। যে লুণ্ঠনতন্ত্রের রাজনীতি এখানে প্রতিষ্ঠিত হয়েছে গত 15 বছরে, শেখ হাসিনা বিনা ভোট, দামি ভোট, যত ভোটই করুন না কেন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে। এই যে একজন পার্লামেন্ট প্রার্থীর 5 কোটি টাকা, 6 কোটি টাকা, 10 কোটি টাকা খরচ করতে হবে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2 কোটি টাকা খরচ করতে হবে, একজন মেম্বার 20 লাখ টাকা খরচ করতে হবে। এই যে টাকার উৎসব, লুঠের টাকা খরচ করার যে উৎসবে পরিণত করেছে এখানে একজন রাজনীতিবিদ, একজন সৎ চিন্তার মানুষকে কোন নির্বাচন করবে? এবং এটিকে প্রোটেক্ট করার জন্য শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার সাহেব যে প্রস্তাবনা দিয়েছেন, তাতে করে এই কালো টাকার ব্যবহার বন্ধ করা, অথবা সাদা টাকা আপনার আছে আপনি ব্যবহার করবেন, আমার তো নাই। এই যে টাকার যে প্রভাব, টাকা দিয়ে মানুষকে ভোটার বানিয়ে রাখা, টাকা দিয়ে মানুষকে চায়ের আড্ডায় বসিয়ে রাখা, টাকা দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আনা নেওয়ার ব্যবস্থা করা, মানুষকে নাগরিক তৈরি না করা, এই অর্থের এই প্রভাব রাজনীতিতে যদি থাকে, সেখানে সুষ্ঠু ভোট কোথায়? সুষ্ঠু ভোটের মতামতটা কোথায়? প্রতিফলনটা কিভাবে ঘটবে? আবার যেটা বললো যে আমার জনগণ তো অনেক কিছুই বুঝবার চেষ্টা করে না, বুঝছে না, কিন্তু এটাও তো ঠিক। এই জনগণকে এইভাবে বোকা বানিয়ে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 1000 বছর ধরে রাজনীতির ক্ষমতায়ন প্র্যাকটিস করবে, এটা তো হতে পারবে না। এই মানুষগুলোকে তার সংবিধান বুঝতে হবে, তার অধিকারের কথা বলতে হবে। আমি প্রায় একটি কথা বলি, ম্যাডাম খালেদা জিয়া আমাদের নেত্রী এবং দেশের একজন জনপ্রিয় নেত্রী, উনি বহু বছর আগে একটা কথা বলেছেন যে উনি ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাস করেন না। হোয়াট ইট মিন? একদিন ভোট দেওয়ার মধ্য দিয়ে যে গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশে হচ্ছে, শুধুমাত্র ভোট দিয়ে একদিন আপনি ক্ষমতা দিয়ে দেবো আপনার হাতে, আর আপনি 5 বছর পর্যন্ত সেই ক্ষমতা প্র্যাকটিস করবেন, আর আমি দাস হয়ে থাকবো। অথবা শেখ হাসিনা 15 বছর পর্যন্ত বিনা ভোটে ক্ষমতার প্র্যাকটিস করবে, জনগণকে দাস বানিয়ে থাকবে। এই রাজনীতিটা হওয়ার কথা না। আমি যদি নাগরিক হই, আমি যদি দেশের প্রজাতন্ত্রের মালিক হই, তাহলে প্রতিদিন আমার অধিকার চাইবার কথা। প্রতিদিন আমি আপনার সাথে রাষ্ট্রের যে যারা সরকারে থাকবেন তাদের সাথে ভোট দেওয়ার যে চুক্তি, আমার যে আপনার সাথে চুক্তিনামা তৈরি হলো, আপনি আমাকে কি দিচ্ছেন, কি দিবেন, সেই চুক্তিনামার তো কোনো প্রতিফলন আমার কাছে নাই, গত 54 বছরও হয় নাই। তাহলে এই জনগণ, সেই জনগণ দুবেলা ভাতের জন্য বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষিত না। বাংলাদেশের মানুষ এখন উন্নত জীবন চায়, তার চিকিৎসা চায়, তার সন্তানের শিক্ষা চায়, সে মানবিক রাষ্ট্রের মানুষ হতে চায়। সেই জায়গাটা তৈরি করবার ক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাব, আমি খুব আশাহত হয়েছি। এবং এখানে কোনো রকমের এই দুর্বৃত্তায়িত যে রাজনৈতিক ব্যবস্থাপনা দূরীকরণ করার জন্য সুস্পষ্ট কোনো প্রস্তাব নাই। আমরা পরিষ্কার প্রস্তাব করার চেষ্টা করেছি যে এই নির্বাচনী ব্যবস্থাপনার ভেতরে এই টাকার যদি দেখেন, আপনি 25 লাখ টাকা খরচ করতে বলেন, মিথ্যা কথা। একজন পার্লামেন্ট সদস্য, আমি দেশের জন্য আইন প্রণয়ন করব, আমি করি কোটি টাকা খরচ, আমি দাখিল করি 25 লাখ টাকা খরচ করছি, 12 লাখ টাকা খরচ করছি। প্রথমে মিথ্যা দিয়ে আমি পার্লামেন্টে ঢুকছি, ওত নিচ্ছি রাষ্ট্রের সেবা করার জন্য, ডাহা মিথ্যা কথা, মানে চুরি। এটা তো সাংবিধানিক ব্যবস্থার ভিতরে আমাকে চোর বানিয়ে রাখা হচ্ছে, আমাকে মিথ্যুক বানিয়ে রাখা হচ্ছে। আমি সেই জন্য বলছি যে আজকের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে ইন্ডিভিজুয়ালি আমাদের যে রাজনৈতিক দলগুলার, আপনার ক্ষমতা বেশি আমার ক্ষমতা কম, কোনোটারই চেষ্টা করার দরকার নাই। নির্বাচন কমিশন দায়িত্ব নেবেন, পোস্টার করবেন, এক মঞ্চে ডাকবেন, যার এজেন্ডা শেষে বলবেন, তার কথা বলবেন। তাহলে নির্বাচন দল অনেক বড়, 10,000 মানুষ, 10 লক্ষ মানুষ দাঁড়ায়, আমার হয়তো 500 মানুষ দাঁড়াবে, কিন্তু ওনার আর আমার কথার ভেতরে পার্থক্য খুঁজবার সুযোগটা
আমার জনগণ দেখবে। জি ধন্যবাদ। আপনার ঠিক বলছি আমি? ঠিক। এই সুযোগটা তৈরি করে দিতে হবে। আর রাজনীতিতে উনি একটু রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি করার থেকে মানুষ, আমরাও করে আসছি। এই লুটের সাথে আমরা কিভাবে টিকবো? এই লুটের রাজনীতি কে করবে? কে কিভাবে সম্ভব? রাজনীতি তো হারাই যাবে এখান থেকে। সমস্ত মানে অবৈধ অর্থ, এই যে ফ্যাসিস্টরা চলে গেছে, এদের অর্থ কি এখন নাই? বিভিন্ন জায়গায় আগামী নির্বাচনে এই টাকা ব্যবহার হবে। জি ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে। এই টাকা ব্যবহার হবে আগামী নির্বাচনে, কার হাত দিয়ে ব্যবহার হবে জানি না। ধন্যবাদ। জি নীলুফার চৌধুরী মনি যেমনটি বলছিলেন, স্বপন, আমাদের জনগণের যে অধিকার, আসলে মূলত জুলাই গণঅভ্যুত্থানের মূল এজেন্ডা কি ছিল? বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়া, জনগণ ভোট দিতে পারেনি, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রকে সংস্কার করা, এইগুলো নিয়েই তো আসলে এই প্রস্তাবনা, সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন। আসলে মূলত জনগণের জন্য যে সংস্কার, সেই সংস্কারটুকু আসলে কতটুকু কার্যকর হচ্ছে? দেখেন, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। শস্যের মধ্যে যদি ভূত থাকে, আপনি সারা জীবন চেষ্টা করলেও কিন্তু ওই ভূত তাড়াতে পারবেন না। আপনি বৈষম্য বিরোধী দিয়ে যে জীবনটা শুরু হলো জুলাইয়ের, সেই জীবনের বৈষম্য কিন্তু যারা আহত হয়ে পড়ে থাকলো তাদের মধ্যেই খালি বৈষম্যটা থাকলো, যারা নিহত হয়ে গেল সেই পরিবারগুলোর মধ্যেই বৈষম্য থাকলো। কিন্তু যারা সেই বৈষম্যকে পুঁজি করে যারা ব্যবসা বাণিজ্য ফেসে বসলো, তারা কিন্তু ওই জায়গাতেই আবারও আছে। ওই যে কথা স্বপন ভাই বললেন, টাকাগুলা কিন্তু আছে। টাকাগুলা কোথায়? টাকাগুলার এই যে বলি, বৈষম্য নিয়ে যারা দুই দিন আগে বা 2 দিন বললে ভুলই বলা হবে, আমরা 10 বছর 20 বছরের 2 দিন বলি রাজনৈতিক ভাষায়, আর এটা সত্যিকার অর্থেই 4-5 মাস, 6-7 মাস। সেই আগে যে বাচ্চাটা আমাদের 10 টাকা বাঁচানোর জন্য আপনার লোকাল বাস পরিহার করে হেঁটে যেত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার নীলক্ষেত বা নিউ মার্কেট বা সায়েন্স ল্যাবরেটরি, সেই মানুষটা যখন এখন কি বলে, শেরাটনের অপর নাম কি হয়েছে, কন্টিনেন্টাল, হোটেল কন্টিনেন্টালে যখন ইফতার করে, কিংবা ঢাকা কলেজে যখন হাজার হাজার ইফতারি বক্সের মধ্যে কোনো আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানির সিলগালা লাগানো থাকে, তখন আপনি ওটাকে কি বলবেন? বৈষম্য কোথায় আছে? কোথায় নাই বৈষম্যটা? এই যে বৈষম্য, তার মানে তারা ঢুকে গেল ওই জায়গাটার মধ্যে। 15.5 বছর একজন অত্যাচার করে গেছে, তাকে তাড়ানোর জন্য যে হাতিয়ারটা ব্যবহার করা হলো, সেই হাতিয়ারের মধ্যে আপনার চরম দূষিত রক্ত। তাহলে আপনি কি দিয়ে আপনি রক্ত ছাড়াবেন? আপনি বলছেন এই যে লুণ্ঠনের রাজনীতি, যেটা কোটি টাকা খরচ করে এমপি, স্বপন ভাই একটা কথা বলতে ভুলে গেছে, সেটা হলো সর্বশেষ উপজেলা নির্বাচনে 1 লক্ষ টাকা, আগে যেটা 10,000 টাকা আমরা এমপি নমিনেশনের সময়, ইলেকশনের সময় জমা দিতে হতো, তাও ফেরত যোগ্য। যদি জামানত বাজেয়াপ্ত হতো তাহলে আপনার টাকা ফেরত নেওয়া হতো না, কিন্তু জামানত না হলে ফেরত যোগ্য। আমরা এখনো টাকা পাবো, যদিও তুলি নাই। তো এই ফেরত যোগ্য টাকাটা আপনার 10,000 ছিল, ওটাকে 1 লক্ষ করলে উপজেলায়। চিন্তা করেন, সরকার এখানে কি করে? সরকার এখানে দুর্বৃত্তায়নকে, লুণ্ঠন তন্ত্রকে উৎসাহিত করছে না, বাধ্য করছে। তো এই যে বাধ্য করাটা, সেটা কি এই সরকার এসে, এই সিইসি এসে কি ওটাকে প্রথম দিনই, তো সেকেন্ড দিনই উচিত ছিল ওটাকে আগে আউট করে দেওয়া? আমি বলতাম আলহামদুলিল্লাহ। আমরা কি শুনে আসছি? 10টা হুন্ডা, 20টা গুন্ডা, আর হলো কয়টা একটা মার্কা, এই তো রাজনীতি। তো এই রাজনীতি নিয়ে আর কারি টাকা, এই যে টাকাগুলা, একটা ইউনিয়ন পরিষদ ইলেকশন করতে যেখানে উৎকোচ দিতে হয় 5 কোটি টাকা নমিনেশন নিতে, তো সেইখানে ইলেকশন করতে আমি আরো বাকিটুক বাদি দিলাম। আপনার বলবেন যে ওর তো 5 কোটি টাকা 5 বছরে আপনার বাজেটই নাই। ও কি করে? ও তখন তদবির বাণিজ্য করে, ও তখন দখল বাণিজ্য করে, ও নদী দখল করে, হাট দখল করে, ঘাট দখল করে, মাঠ দখল করে, জনগণ দখল করে, বালুঘাট দখল করে, জনগণকে লাশ বানায়, জনগণকে মেরে ফেলে, সেটা লিজ নেয় সে। তো এই যে জিনিসগুলা আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে পতিত সরকার হাজার হাজার ইউপি চেয়ারম্যানদেরকে শত কোটি টাকার মালিক বানিয়ে গেছে। কয়টা চেয়ারম্যানকে এই সরকার ধরেছে? কিংবা এই যে বৈষম্য বিরোধীরা যারা নাগরিক কমিটি গঠন করলো, তারা কার এদের নিয়ে কথা বলছে? বরং তাদের ঝুলার মধ্যে এরা ঢুকে গেল। কি অপূর্ব কৌশলে তারা ঢুকে গেল। অবাক হয়ে গেলাম যে বয়সটা এখানে ফ্যাক্টর না। যদি আপনি নীতির স্খলন ঘটে, যে কোনো সময় ঘটতে পারে। অথচ ওদের কিন্তু কোনো পিস্টান ছিল না, ওদের কোনো সন্তান নাই, ওদের কোনো স্ত্রী নাই, ওদের কোনো স্বামী নাই। ওরা কিন্তু আমাদের মতো লোভী হওয়ার কথা না।
ওদের মা বাবাই ওদেরকে টানতো, ওদেরকে ওইভাবে টানার দরকার ছিল না। আর গরিবত্ব যদি বলতে হয়, মিডিল ক্লাস বাংলাদেশ পুরাটাই তো মিডিল ক্লাস। আপনার 2-1 জনকে দিয়ে তো আপনার হবে না। আর চোর ডাকাতদের, এই সরকার 7 মাসে একটা চোর ডাকাতকে, আওয়ামী লীগের একটা চোর ডাকাতদেরকে অ্যারেস্ট করে নাই। তাদের টাকা ব্যাংকগুলোকে খালি করে শত শত টকশোতে আপনাদের বলে গেলাম, কোনো কাজে দিল না। আপনাদের দোষ নাই, আপনাদের মাধ্যমে তো আমরা তাদেরকেই বলি। তো কোনো কাজে দিল না, যে এদেরকে কারো টাকা পয়সা ক্রোক হতে দেখলাম না, কারো টাকা পয়সা ব্যাংক নিতে দেখলাম না, কারো টাকা পয়সা যে ব্যাংকের যে ডিফল্টার ছিল সেই টাকাটাও নিতে দেখলাম না, কারো আমরা নিলাম হইতে দেখলাম না, কারো বাড়িতে রেট দিতে দেখলাম না। জি, ধন্যবাদ আপনাদের এই আলোচনায়। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে দিয়ে আবারও শুরু করি। বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। আমরা যে কোনো আন্দোলন, যে কোনো কিছুতেই শুনি যে এটি ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতা। আসলে জনতার যে বক্তব্য বা জনতার যে মতামত, সেটি প্রতিফলন কিভাবে নেওয়া হচ্ছে? জনতাকে আসলে কোথায় সুযোগ দেওয়া হচ্ছে? তারা তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রতিফলন, তাদের মন্তব্য কিভাবে প্রকাশ করতে পারছে? ধন্যবাদ, চমৎকার উনি কথা বলেছেন। এইটার মধ্য দিয়েই সামগ্রিক রাজনীতির একটা প্রতিফলন আসছে। আমি এই মূল কথা যাওয়ার আগে একটি কথা বলতে চাই। আপনার যে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রশ্নটি আসছে, তো আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে গণ অভ্যুত্থান সংগঠিত, যার মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত হলাম, এর আগে 2 থেকে 2.5 বছর আগ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি, আমরা বিএনপি সহ, আমরা গণতন্ত্র মঞ্চ, অন্য অনেকগুলো দল সহ মিলে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট বদলানোর পাশাপাশি ফ্যাসিস্ট ব্যবস্থা বদলাবার একটা অঙ্গীকার করেছিলাম, এবং সেই অঙ্গীকার 31 দফার ভিতরে আছে। মানে আপনার সাথে এটা একটা সংযোগ করতে চাই যে সংবিধান, রাজনীতি এগুলো যে সম্পর্কিত ছিল, এবং 15 বছরে শেখ হাসিনা যে সংবিধানের নামে সংবিধান ব্যবহার করে জনপ্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এগুলাকে ব্যবহার করবার যে বৈধ পদ্ধতিগুলো উনি ব্যবহার করেছেন, সেইগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য আগামী দিনের শাসক যেন এগুলোকে ব্যবহার করে নতুন ফ্যাসিবাদ তৈরি না হয়, নতুন আবার জুলাইয়ের জন্য আমাদের রক্ত দিতে না হয়, সেই ব্যবস্থাটাকে পাকাপোক্ত করবার জন্য একটা আয়োজন সম্পন্ন করবার ক্ষেত্রে এই সরকার যেটি কাজ করছে, যে ফখরুল ইসলাম সাহেবের কথার মধ্য দিয়ে সেটির প্রতিফলন করছে। আমরা মনে করি যে এই কাজগুলা করার মধ্যে দিয়েই একটা গুণগত পরিবর্তন রাজনীতি এবং রাষ্ট্রের ঘটাতে হবে। এটি যদি না ঘটিয়ে ফ্যাসিস্ট চলে গেছে, শুধু ফ্যাসিস্টকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, এই আত্মতৃপ্তি নিয়ে সমস্ত কিছু একই রকম বহাল রেখে একটি সরকার আমাকে ক্ষমতায় বসিয়ে দিলেন, আমি নিশ্চিত ধরে নেবেন যে আমি আরেকটা শেখ হাসিনা হয়ে আবার অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হব। আমাদের শঙ্কার জায়গাটা এই জায়গায়। আপনি পালাবেন সেটা নিয়ে আমার শঙ্কা নাই, শঙ্কা হচ্ছে যে কতবার আমাকে রক্ত দিতে হবে। 90-তে আপনি রক্ত দিলেন, 96-তে দিলেন, আপনি জুলাইতে এইভাবে রক্ত দিলেন। 100 বছরের ইতিহাসের ভেতরে এত অল্প সময় এতগুলো মানুষকে খুন করার কোনো নজির কোথাও নাই। এত রক্ত দেওয়ার পরে আপনাকে আবার পুরনো পদ্ধতিতে ফিরতে হবে, শেখ হাসিনার শেখানো পথে আপনাকে হাঁটতে হবে, সেটি জনগণ প্রত্যাশা করে না। এখন বলেন, রাজনৈতিক দলগুলো এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা পার্থক্য আছে। রাজনৈতিক দলগুলো যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটাকে ধারণ করে সত্যি, কিন্তু একই সাথে তারা যেহেতু রাজনীতির মানে ক্ষমতায়নের বিষয় থাকে, এটি নির্বাচন এবং ক্ষমতা এটিরও তার কাছাকাছি বিষয়, এই ক্ষেত্রে সংস্কারটা তার সঙ্গী আছে। আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে, জুলাই গণ অভ্যুত্থানের কাছে তাদের তো নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। আগামী একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রার্থী হবে, ভোট হবে, এটা দেয়। তারা ফ্যাসিস্টকে অপসারণ করতে চেয়েছে, এবং একই সাথে যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিরাজমান, যেটির উপরে দাঁড়িয়ে শেখ হাসিনার দুঃশাসন তৈরি হয়েছিল, গুম, হত্যা, খুন, এই মানে পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, কিন্তু এইভাবে গুম করে রাখে, আয়নাঘর তৈরি করে রাখে, এটা নতুন নজির। এরকম ভয়াবহতা যখন আপনি তৈরি করেন, আমি শঙ্কিত যে এই ব্যবস্থাপনা যখন আমাকে শিখিয়ে দিয়েছে শেখ হাসিনা, সুতরাং আগামী দিনে আপনি গিয়ে সেই কাজটা করতে পারেন, অথবা এর থেকে আরো উন্নতর কিছু করতে পারেন, সে আশঙ্কা আমার থাকে। আর থাকে বলে আমি বলছি যে না, আজকেই এই মুহূর্তেই এই সমস্ত কিছু ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। সেই বন্দোবস্ত তৈরি করার ক্ষেত্রে বিএনপি, আমরা, গণতন্ত্র মঞ্চ
সমস্ত দলের কোনো ভিন্ন মত নাই, কিন্তু সকলে কিন্তু সংস্কার চায়। কিন্তু কোথায় যেন আমাদের কথাবার্তার ভেতরে পারস্পরিক এক ধরনের আছে, ছোড়াছড়ি আছে। সেই জায়গার থেকে বেরিয়ে এসে আমাদের এই রিফর্মসগুলো করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এই সমস্ত প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সকলে উদ্যোগী ভূমিকা নেবেন এবং এই বিপরীতাত্মক যে ভিন্নমত থাকবার বিষয়টা অস্বীকার করার সুযোগ নাই। ভিন্নমত আবার থাকতেই পারে, বিভাজনটা যেন তৈরি না করি। এই বিভাজন শেখ হাসিনাকে ফিরাবে, তার ফ্যাসিস্টকে ফিরাবে, এবং যেসব নমুনা আমরা দেখছি গত 2 দিনের ঘটনায়, এগুলো কিন্তু তারই লক্ষণ। আমাদের বিভেদ ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং লক্ষ্য থাকতে হবে সংস্কার, এবং সংস্কারের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার পথে আমরা যাব। সেটি আমাদের ফোকাল পয়েন্ট। সমস্ত রাজনৈতিক শক্তি সেইটিকে সাথে নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যাব, এটি আমাদের লক্ষ্য। জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। আমরা অনুষ্ঠানে একবারই শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের যদি বলতেন, আসলে এই আন্দোলনকে আমরা বলছি ছাত্র জনতার আন্দোলন, জনতার যে আকাঙ্ক্ষা, জনতার যে চাহিদা, জনতার যে আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটি আসলে সংস্কারের মাধ্যমে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? দেখেন, এটা সংস্কার তো এখনো সামনে আসে নাই। সম্পূর্ণরূপে সামনে না আসলে আমরা বাস্তবায়িত কথাটা বলতে পারবো না। সংস্কার আসবে, সংস্কারে তারা কি চায়, কিন্তু যেটুকু সামনে এসেছে, বলে না যে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আর এই যে গত 2 দিনের কথা যে স্বপন ভাই যে কথাটা বললেন, আমিও যদি বলি, একটা জাতি যে কথাটা আমাদের সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে তার বক্তৃতায় বলছিল যে আমাদের সভরেন্টি প্রবলেম হচ্ছে, নষ্ট হতে পারে যদি আমরা এক না থাকি, আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি। সেদিন আমি অতটা ওইভাবে না বুঝলেও আমার একটা ভয় ছিল যে কি এমন ঘটনা ঘটলো। কিন্তু গত 2 দিনে আমি যা দেখলাম তাতে আমার মনে হয় যে ঘটনা তো ঘটাতে হয় না, ঘটনা নিজেদের মধ্যে থেকে ঘটে যায়। এই যে সভরেন্টি নিয়ে যে কথাটা হচ্ছে, একটা সেনাপ্রধান কিন্তু ব্যক্তি সেনাপ্রধান না, সে একটা গোষ্ঠীর, যে গোষ্ঠীটা এই দেশটাকে সভরেন করে, যে এই দেশটাকে সে তার জীবন দিয়ে একমাত্র পেশা যে কিনা শপথে বলে যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত এই দেশ রক্ষা করার জন্য। সেই তাদেরকে যদি আমরা মানে ধ্বংস করে দেই, তাদেরকে যদি আমরা মানে এই ধরনের কথা বলি, তাদের কিন্তু এটা জাতি কিন্তু বিভ্রান্ত হয় বা জাতি কিন্তু চরম দুর্দশাগ্রস্ত হবে। সেইখানে আমরা কি বলতে পারতাম? আমরা সর্বোচ্চ আমরাও তো, আমাদেরও রাগ হয়, আমরা কি বলি? সরকারকে দোষারোপ করি, এটাই সত্যি, যেটাই হোক না কেন। নাকি স্বপন ভাই, সরকার জবাবদিহিতা করতে বাধ্য। সরকার পারে নাই, কেন পারে নাই এটা সরকার বলবে, ক্লিয়ার করবে সরকার। তাহলে আপনি বুঝেন যে মানে ষড়যন্ত্রটা কোনখান থেকে আসছে। কারণ যারা বলছে তারা কিন্তু শেখানো বলি, এটা বোঝা যায়। তারা যে সবকিছু শেখানো বলি বলে, আমরা ডিবেট করি। আবার একটু সাহায্য করি, শেখানো বলি কিন্তু বলা যায় না। আপনি শেখাই দিলেন, কিন্তু আপনি বলাটা তো ঠিক না। আপনি এটা আপনার কথা যুক্তি আছে সঙ্গে। যদি এটা আমি যোগ করি যে কেউ যদি এরকম শপথ নিয়ে থাকে যে প্রয়োজনে আমি স্কোয়াডে যাব, আমি সুইসাইড স্কোয়াডে থাকলাম, আমার তো সুইসাইড স্কোয়াডে থাকলে আমার যা লাভ নেওয়ার আগেই নিয়ে ফেলেছি, সো আমার জীবনটা তো আমি আগেই সঁপে দিয়েছি, সো আমি বলতে বাধ্য। নইলে তো এই ধরনের আত্মঘাতী কথা আসার কথা না। আমি মনে করি এটা জাতিকে অনেকটা ভোগাচ্ছে। যারা সচেতন মহল, আমি মনে করি যে কোনো ভাবে হোক বাংলাদেশের রাজনীতি সচেতন মহল গোষ্ঠী, এর মধ্যে স্বপন ভাই পড়ে, যে যত ছোট দলই হোক তারা সিনিয়র নেতা, তো অতএব তাদের বসা উচিত জাতীয় ঐক্যে। শুধু সরকার ডাকলে জাতীয় ঐক্য হয় নট নেসেসারিলি, জাতির প্রয়োজনে জাতির ঐক্য করা যায়। নিজেদেরও দায়িত্ব আছে। যে ঘটনাটা ঘটে গেছে, তার সেই ঘটনা ঘটে যাচ্ছে, এটা কিন্তু এত হালকা না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম ঐকমত্য কমিশনের বৈঠক এবং আগামী নির্বাচন নিয়ে। যেহেতু ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে, তারা একটি ঐকমত্যে পৌঁছাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আগামীতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।